এই সিরিজের প্রথম এপিসোডটা না দেখে থাকলে প্রথমে সেই এপিসোডটা দেখে নিয়ে তারপর এই এপিসোডটা দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। লিংক ডেসক্রিপশন আর আই বাটনে দেওয়া আছে। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো দ্য কিং এটার্নাল মনার্কের এপিসোড 2। কিং লিগন তেইউলের কাছে এসে দাঁড়ায় আর তার কার্ডটা দেখতে থাকে আর বলে, শেষ পর্যন্ত আমি তোমায় খুঁজে নিলাম। এই বলে লিগন তেইউলকে জড়িয়ে ধরে। তবে তেইউল লিগনের থেকে দূরে সরে বলে, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি মাত্র আমার আইডি দেখেছো। আমি একজন পুলিশ অফিসার, আর তুমি এসব মাঝ রাস্তায় একজন পুলিশ অফিসারের সাথে কিভাবে করতে পারো? তবে লিগন বলে, দেখা করে ভালো লাগলো। তো তুমি এই পৃথিবীতে থাকো 25 বছর পরও আজও তুমি লেফটেন্যান্ট। কিন্তু তেইউল লিগনের কোনো কথার কিছুই বুঝতে পারে না। তেইউল বলে, এসব বাজে কথা রেখে নিজের আইডি দেখাও। লিগন বলে, দেখাতে পারবো না, কারণ আমার কোনো আইডি নেই। তেইউল বলে, তোমার আইডি নেই কেন? পৃথিবীতে তো সব মানুষেরই আইডি থাকে। লিগন বলে, কারণ আমার আইডির কোনো দরকারই নেই, আর আমি যে কে সেটা বললে তুমি বিশ্বাস করবে না। তেইউল বলে, বাহ, এমন ডায়লগ দিতে পারলে তোমার তো সিনেমাতে কাজ করা উচিত ছিল। লিগন বলে, সত্যিটা জানলে তুমি আসলেই বিশ্বাস করবে না। আমি কিংডম অফ কোরিয়ার কিং। এখানে আসার পর প্রথম তো আমি কিছুই বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ ভাবার পর বুঝতে পারলাম এটা একটা প্যারালাল ইউনিভার্স। তেইউল বলে, এই মানুষটার সাথে আর 1 মিনিট থাকলে আমার বুদ্ধি আর সেন্সের ভর্তা হয়ে যাবে। লিগন বলে, আপনি কি সবসময় এমন রেগে কথা বলেন? তেইউল বলে, হ্যাঁ, আমি গত 30 বছর থেকেই এমন। এরপর তেইউল লিগনের কাছে গিয়ে বলে, এবার আমার কথাগুলো মন দিয়ে শোনো। তুমি একজন পুলিশ অফিসারকে নিজের আইডি দেখাওনি, ট্রাফিক আইন ভেঙেছো, আর মাঝ রাস্তায় একজন মেয়ে পুলিশ অফিসারের সম্মান লঙ্ঘন করেছো। এই বলে সে লিগনকে অ্যারেস্ট করে নেয়। থানায় সবাই ম্যাক্সিমাসকে দেখে অবাক হয়ে যায়, কারণ এমন সাদা ঘোড়া অনেক রেয়ার। এদিকে তেইউল লিগনকে আবারও তার নাম বলতে বলে। লিগন বলে, আমি আমার নাম বলতে পারি, কিন্তু তুমি একজন রাজাকে তার নাম ধরে ডাকতে পারবে না। তেইউল কোনোভাবেই লিগনের থেকে তার নাম বের করতে পারে না। এরপর তেইউল লিগনের জিনিসপত্র চেক করতে থাকে। সে একটা কাগজ খুঁজে পায়। লিগন বলে, এটা হয়তো আমার দাদিমার কাজ। এটা কাছে থাকলে নাকি কোনো খারাপ মেয়ের নজর লাগে না। তেইউল আরও চেকিং করতে থাকে, আর সে 1 লাখ ওয়ানের নোট খুঁজে পায়। তবে অবাক করার ব্যাপার হলো, নোটগুলো একদম আসল দেখতে, কিন্তু রিপাবলিক অফ কোরিয়াতে 1 লাখ ওয়ানের নোট তৈরি করাই হয় না। এরপর তেইউল লিগনের ফিঙ্গারপ্রিন্ট নিতে চায়। লিগন বলে, কারো আমাকে ছোঁয়ার অধিকার নেই, তুমি আমাকে টাচ করতে পারো না। তবে তেইউল জোর করে লিগনের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়। এদিকে কিংডম অফ কোরিয়াতে রাজার অনুপস্থিতিতে সবাই চিন্তিত হয়ে যায়। পুয়ং বলে, কিং তো মাঝে মাঝেই মহল থেকে পালিয়ে যায়। দেখো, তিনি গতবারের মতো আবার পাহাড়ে বরফ দেখতে গেছে কিনা। কিন্তু দাদিমা জানায়, কিংকে কোথাও খুঁজে পাওয়া যায়নি, আর সে বরফও দেখতে যায়নি। তার শীতের সব পোশাক মহলেই রয়েছে। কিন্তু জনগণকে তো রাজার ব্যাপারে কিছু বলতেই হবে। কিং লিগন একজন ম্যাথমেটিশিয়ান বা গণিতবিদ। এজন্য দাদিমা রাজ্যে এই কথা ছড়িয়ে দেয় যে কিং লিগনের মাথায় গণিতের ভূত চেপে গেছে। এজন্য সে লাইব্রেরিতে কিছুদিন সময় কাটাবে। এদিকে ক্যাপ্টেন জোয়ং লিগনের খোঁজ করতে থাকে, কিন্তু সে কোথাও লিগনকে খুঁজে পায় না, কারণ লিগনকে সিসিটিভি পয়েন্ট 6-এ দেখা গেছে, কিন্তু সিসিটিভি পয়েন্ট 7-এ তাকে আর দেখা যায়নি। এজন্য ক্যাপ্টেন জোয়ং কনফিউজ হয়ে যায়। এরপর জোয়ং সে ক্রিমিনালদের কাছে আসে যারা বোর্ড টেস্টে ঝামেলা করেছিল। সেখানে জোয়ং জানতে পারে যে এই ক্রিমিনালরা খরগোশের আউটফিটে একটা মেয়ের খোঁজ করছিল। তখন জোয়ং এর মনে পড়ে কিং লিগনও খরগোশের আউটফিটে একটা মেয়ের পিছু করেছিল। সেই ক্রিমিনালরা বলে ওই মেয়েটির নাম হচ্ছে লুনা। সে টাকার জন্য যে কোনো কিছু করতে পারে। এদিকে কিং লিগনকে তেইউল জেলে ভরে দেয়। কিং লিগন বলে, আমার একটা দামি চেয়ার লাগবে, আমি কখনোই মাটিতে বসি না। তখনই সেখানে একটা ছেলে আসে, আর তাকে দেখে লিগন অবাক হয়ে যায়, কারণ তাকে দেখতে একদম তার বন্ধু ক্যাপ্টেন জোয়ং এর মতো। তবে এখানে জোয়ং এর নাম হচ্ছে উনসাপ। সে একটু দুর্বল আর বোকা টাইপের ছেলে। কিং লিগন উনসাপকে জোয়ং বলে ডাকতে থাকে। উনসাপ বলে, লোকটা পাগল নাকি? আর বলে রাখি, উনসাপ আর তেইউল অনেক পুরনো বন্ধু, আর উনসাপের ব্যবহার দেখে লিগন বুঝে যায় এটা জোয়ং না। উনসাপ লিগনকে বলে, বাইরের ঘোড়াটা কি তোমার? লিগন বলে, হ্যাঁ, ম্যাক্সিমাস তো আমারই ঘোড়া। উনসাপ বলে, তাহলে ইনি তো কিং আর্থার। কিং আর্থারের ঘোড়াও সাদা ছিল, তাই না তেইউল? আমারও ঘোড়া আছে, বাথরুমের টাইলসে। তেইউল বলে, এত ফালতু কথা রেখে এখন বাড়ি যাও,
অনেক দেরি হয়েছে। এরপর তেইউল জানতে পারে লিগনের ফিঙ্গারপ্রিন্ট কোথাও রেজিস্টার্ড নেই। এমন মনে হয় যেন সে এই পৃথিবীরই না। আর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না হয় লিগনের ডিএনএ টেস্ট করাতে হবে। তেইউল ডিএনএ নেওয়ার জন্য লিগনকে তার মুখ খুলতে বলে। লিগন বলে, আমার ফিঙ্গারপ্রিন্ট কোথাও ম্যাচ হয়নি, তাই না? তার মানে এই পৃথিবীতে আমার কোনো অস্তিত্বই নেই। কিন্তু সাধারণভাবেই তেইউল লিগনের কথার কিছুই বুঝতে পারে না। কিছুক্ষণ পর লিগন একভাবে তেইউলকে দেখতে থাকে। তেইউল বলে, এমনভাবে তাকিয়ে আছো কেন? লিগন বলে, তো কেমন ভাবে দেখবো? তেইউল বলে, এমন ভাবে দেখবে যেন আমার মনে ভুল কিছু না আসে। লিগন বলে, তুমি কি জানো আমি শুধুমাত্র তোমার আইডি কার্ড দিয়ে তোমাকে খুঁজে বের করেছি। কিন্তু তেইউল স্বাভাবিকভাবে কিছুই বিশ্বাস করে না, আর সুযোগ বুঝে তেইউল লিগনের ডিএনএ নিয়ে নেয়। এদিকে কোনোভাবে প্রাইম মিনিস্টার জেনে যায় যে কিং এখন মহলে নেই, আর সে মাঝে মাঝেই মহলে থাকে না। কুয়ের সেক্রেটারি বলে কিং এর জীবনে হয়তো কোনো মেয়ে আছে, আর সে মাঝে মাঝে তার সাথে দেখা করতে যায়। প্রাইম মিনিস্টার কু বলে, আমার জায়গা কেউ নিতে পারবে না, রানী তো আমি হব। এদিকে কোনো প্রমাণ না পাওয়ার কারণে 48 ঘন্টা পর লিগনকে পুলিশ ছেড়ে দেয়। তেইউলকে লিগনের ডিএনএ রিপোর্ট আসার পর তার সাথে দেখা করতে হবে। এজন্য দেখা করার জন্য লিগনকে একটা জায়গা ঠিক করতে বলে। লিগন কোরিয়ার সব থেকে দামি হোটেলের ঠিকানা বলে। তেইউল বলে, তুমি কি জানো এটা 5 স্টার হোটেল, আর এটা কোরিয়ার সবচেয়ে দামি হোটেল। এত টাকা আছে তোমার কাছে? লিগন তার কোট থেকে একটা বোতাম ছিঁড়ে বলে, এটা পিওর ডায়মন্ড। আর প্রতিবারের মতো এবারও তেইউল লিগনের কথা বিশ্বাস করে না। তবে জুয়েলারি শপে গেলে জুয়েলারি মালিক অবাক হয়ে যায়, কারণ এটা অনেক প্রাচীন আর দামি একটা ডায়মন্ড। আর তেইউল তো একদম অবাক হয়ে লিগনকে দেখতে থাকে। বাইরে এসে তেইউল বলে, ওই ডায়মন্ড তুমি কোথা থেকে পেলে? এগুলো নিজেরই নাকি চুরি করা জিনিস? লিগন বলে, চুরির জিনিস বিক্রি করতে কেউ কি পুলিশকে নিয়ে যায় নাকি? কিছু কথাবার্তা শেষে তেইউল চলে যেতে চায়। লিগন তার পথ আটকে বলে, কেন চলে যাচ্ছ? প্লিজ যেও না, 25 বছর লেগেছে তোমায় খুঁজতে, অন্তত আজকের রাতটা তো থেকে যাও। এটা শুনে তেইউলের মাথা গরম হয়ে যায়। আসলে লিগন আজ রাতে একসাথে ঘুরতে যাওয়ার কথা বলতে চেয়েছিল। ওর কথায় আছে না, মানুষ কারো ভালো দিকটা দেখে না, প্রথমে তার মধ্যে কি কম আছে সেটা খুঁজে বের করে। এদিকে লিগন উনসাপকে হোটেলে নিয়ে আসে। উনসাপ বলে, তুমি আমাকে এখানে রেখেছো কেন? লিগন বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। উনসাপ বলে, তোমার সাথে কথা বলে আমি কি পাবো? লিগন বলে, তোমার বাম হাতে যা কিছু আছে সব কিছুই তোমার। এটা শুনে উনসাপ বলে, চলো একসাথে বসে কথা বলা যাক। লিগন উনসাপের ছোটবেলার ছবি দেখতে যায়। সে দেখতে পায় উনসাপ আর উনসাপের বাবা একদম জয়ং আর তার বাবার মতো দেখতে। অর্থাৎ দুই পৃথিবীতে সবার সাথে সকলের সম্পর্ক অনেকটাই একই রকম। আর লিগন কনফার্ম হয়ে যায় যে এটা একটা প্যারালাল ইউনিভার্স। তখনই উনসাপের ফোনে তেইউলের মেসেজ আসে। তেইউল উনসাপকে বলে, মরতে চাস নাকি? মেসেজের জবাব দে, না হলে মেরে ফেলবো। তুই ওকে আমার ব্যাপারে সবকিছু বলে দিয়েছিস, তাই না? তোর এত সাহস হয় কিভাবে? এবার তো তুই শেষ। আর গালিগুলো স্কিপ করে দিলাম। লিগন উনসাপকে ফোনটা এগিয়ে দিয়ে বলে, কেউ তোমার ফোনে বারবার কল আর মেসেজ করছে, মেরে ফেলার কথা বলছে। আর তেইউলের কল আসতে দেখে উনসাপের অবস্থা খারাপ হয়ে যায়। এদিকে দেখানো হয় উনসাপের কাছ থেকে ঠিকানা নিয়ে লিগন ম্যাক্সিমাসকে তেইউলের বাড়িতে রেখে গেছে। আর এই মেয়েটির নাম হচ্ছে নারী। নারী বলে, পারলে এই ঘোড়ার মালিককে পটিয়ে নিও, হয়তো তার কাছে অনেক টাকা আছে। আর ঘোড়া বাড়িতে দেখে তেইউল রেগে যায়। এমন অচেনা মানুষের এত দামি ঘোড়ার দেখাশোনা কেন করবে সে? এরপর তেইউল লিগনের সাথে দেখা করে আর বলে, তোমার ঘোড়া আমার বাড়িতে কেন? লিগন বলে, দেখো, অল্প কিছুদিনেরও তো ব্যাপার, এখানে আমি সব সময়ের জন্য থাকতে পারবো না, আমাকে আমার পৃথিবীতে ফিরে যেতে হবে। দরকার হয় ম্যাক্সিমাসকে খাওয়ানো আর স্নান করানোর দায়িত্ব আমি নিচ্ছি। তেইউল বলে, তুমি কখন তোমার পৃথিবীতে ফিরবে? লিগন বলে, এখনো ভাবিনি। তেইউল বলে, প্রথমে এটা ঠিক করো যে তুমি কখন এখান থেকে দূর হবে। লিগন বলে, আমার তো তোমার সাথে সময় কাটাতে অনেক ভালো লাগে। তেইউল বলে, আমাকে ইমপ্রেস করার চেষ্টা করতে হবে না, বেশি ক্লোজ বা বেশি পাকামো করার চেষ্টা করলে তোমার ম্যাক্সিমাসকে তখনই বিক্রি করে দেব। এসব শোনার পর লিগনের মুখটা দেখার মতো ছিল। পরদিন লিগন বারবার তেইউলকে কল করতে থাকে, আর তেইউল ইরিটেট হয়ে বারবার কল কাটতে থাকে। এদিকে একজন মহিলাকে দেখানো হয়, আর সে লি জিহুনের গ্রেভে ফুল দান করে। আসলে ইনি হলেন লি জিহুনের মা। লিরিম সবাইকে মেরে ফেললেও জিহুনের মাকে বাঁচিয়ে রেখেছিল, কারণ দুই পৃথিবীর সকল সন্তানের মা বাবা এক কথার ফ্যামিলি একই রকম।
সেই হিসেবে কিং লিগনের মা আর লি জিহুনের মা একই রকম দেখতে। লিরিম প্ল্যান করেছিল যে জিহুনের মাকে দেখিয়ে সে লিগনকে দুর্বল করে লিগনের বাঁশির অন্য টুকরোটা ছিনিয়ে নেবে। এদিকে তেইউল ম্যাক্সিমাসের জন্য গাজর নিয়ে আসে, কিন্তু ম্যাক্সিমাস তেইউলের হাত থেকে গাজর খায় না। এজন্য তেইউল ম্যাক্সিমাসের নামে উল্টো পাল্টা বলতে থাকে, আর এসব শুনে ম্যাক্সিমাস তার প্রতি রাগ দেখায়। এরপর তেইউল লিগনের সাথে দেখা করতে আসে। সেখানে তেইউল জানতে পারে লিগন গত 3 দিন ধরে লাইব্রেরিতে পড়াশোনা করছে। এরপর তেইউল লিগনকে খাবার খাওয়ার জন্য যেতে বলে, আর তাদের দুজনকে একসাথে দেখে সেখানকার সবাই তাদের ব্যাপারে কথা বলতে থাকে, যে সে কি তার গার্লফ্রেন্ড নাকি সে তার ওয়াইফ। আসলে লিগনের জন্যই লাইব্রেরিতে আজ এত মেয়ের ভিড়, আর লাইব্রেরির সব মেয়েরা তাকে এতগুলো গিফট দিয়েছে। এরপর তারা একসাথে খাবার খেতে আসে, কিন্তু লিগন সামনে খাবার রেখেও খাবার খায় না। তেইউল বলে, সামনে খাবার রাখা আছে, খাচ্ছ না কেন? লিগন বলে, আমি চাকা খাবার ছাড়া খাই না, আমার খাবারে বিষও মেশানো থাকতে পারে। যদি এই খাবার বিষাক্ত হয় তাহলে আমি এখনই মারা যাব, আর আমি যাই বলবো সেটা আমার শেষ শব্দ হবে। তেইউল বলে, বলো কি বলতে চাও, কিন্তু আমি তোমার খাবার টেস্ট করে দেখতে পারবো না। লিগন বলে, আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই। 25 বছর আগে তুমি কোথাও ছিলে, যেজন্য আজ আমি বেঁচে আছি। তেইউল বলে, আবার বাজে কথা শুরু না করে চুপচাপ খাবার খাও। খাবার খেতে খেতে লিগন বলে, আমি এমন কোনো কারণের খোঁজ করছি যে কারণে আমি তোমার পৃথিবীতে চিরদিনের জন্য থেকে যেতে পারি। আর আমরা তো জানি যে লিগন তেইউলকে এই পৃথিবীতে চিরদিনে থাকার জন্য কারণ বানাতে চায়। এদিকে কিংডম অফ কোরিয়াতে সেখানকার নারীকে দেখানো হয়। আমরা তো জানি যে নারীর ক্রাশ হচ্ছে জোয়ং। তখনই জোয়ং তার সামনে এসে দাঁড়ায়। আসলে জোয়ং এর মনে আছে যে নারী তার ছবি তুলেছিল, আর হয়তো অ্যাক্সিডেন্টলি ছবি তোলার সময় সেই মেয়েটি, অর্থাৎ কিং যে মেয়েটির পিছু করেছিল সেই মেয়েটিও ক্যাপচার হয়েছে। কিন্তু সেখানে আমরা দেখতে পাই ছবিতে লিরিম ক্যাপচার হয়েছে, কিন্তু জোয়ং তো জানে না যে ইনি হচ্ছে লিরিম। জোয়ং নারীকে ছবিগুলো মেল করতে বলে, সে সেখান থেকে চলে আসে। এদিকে কিং লিগনের সব ডায়মন্ড বাটন শেষ, আর তার কাছে বেশি টাকাও নেই। রিপাবলিক অফ কোরিয়াতে নারী একজন কফি শপের মালিক। লিগন নারীকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে যাতে সে ফ্রিতে কফি খেতে পারে, কিন্তু কিছুতেই কাজ হয় না। এজন্য সে দুঃখী মনে বাইরে বসে থাকে। তখনই কং সিনজে নামে একজন অফিসার তেইউলকে নিচে আসতে বলে, আর লিগন তো অবাক হয়ে যায়, কারণ তেইউল তাকে বলেছিল যে সে বাড়িতে নেই। এরপর লিগন সিনজেকে বলে, তোমার আর তেইউলের মধ্যে কিসের সম্পর্ক? সিনজে বলে, যেমনটা চা আর বিস্কুটের মধ্যে হয় ঠিক তেমনটা। এসব শুনে লিগন জ্বলতে থাকে। এখান থেকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সিনজে তেইউলকে স্কুল লাইফ থেকেই পছন্দ করে, আর তারা পড়াশোনাও একই সাথে শেষ করেছে, আর এখন তারা একই সাথে চাকরি করে। এরপর তেইউল সিনজের সাথে কোথাও যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। লিগনও তাদের সাথে যেতে চাইলে তেইউল তাকে সোজাসুজি না করে দেয়, আর এতে লিগন কষ্ট পায়। লিগন মনে মনে ভাবতে থাকে, হয়তো আমার লাইন ক্লিয়ার না। তবে কিছু দূর যাওয়ার পর তেইউল আবার লিগনের কাছে ফিরে আসে আর বলে, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? লিগন বলে, তুমি আমার সাথে এভাবে ব্যবহার করতে পারো না। তেইউল বলে, কেন করব না? লিগন বলে, কারণ আমার খারাপ লাগে। এইমাত্র আমাকে রেখে চলে গেলে কেন? এই পৃথিবীতে আমি তোমাকে ছাড়া আর কাউকে চিনি না। তেইউল বলে, ফ্লার্টিং বন্ধ করো। আমি তোমাকে চিনি না, কিন্তু তুমি আমাকে কিভাবে চেনো? লিগন বলে, কারণ 25 বছর আগে আমি তোমার আইডি কার্ড পেয়েছিলাম। তেইউল বলে, 25 বছর আগে আমার বয়স ছিল মাত্র 5 বছর। অনেক হয়েছে বাজে কথা, এখন বাজে কথা বন্ধ করো। লিগন বলে, আমি এসব জানি না তোমার বয়স কত ছিল কি ছিল, কিন্তু আমার কাছে যে আইডি কার্ড আছে সেটা 11 নভেম্বর 2019-এ তৈরি হয়েছে। তেইউল বলে, তোমার মাথায় সমস্যা আছে। 11 নভেম্বর আসতে অনেক দেরি। কিছু টাকা বেঁচে থাকলে ডক্টর দেখিয়ে নিও। তোমার তো কোনো পরিবার আছে, তাদের সাথে সময় কাটাও। লিগন বলে, আমার কোনো পরিবার নেই, কিন্তু আমি তোমাকে এই পৃথিবীতে চিরদিনে থাকার জন্য কারণ বানাতে চাই। আমি তোমাকে আমার রানী বানাতে চাই। এটা শুনে তেইউল লিগনকে একভাবে দেখতে থাকে, আর এখানেই এই এপিসোডের শেষ হয়।